এবার এশিয়া কাপ নিয়ে মনে হয় একটু তোড়জোড়টা বেশি। আজকেই এশিয়া কাপ উপলক্ষে বেশ লম্বা একটা ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে। লম্বা বললাম কেন, এশিয়া কাপের আগে এই 1-1.5 মাসের ক্যাম্পের আগে আমরা খুব বেশি করার সুযোগ পাই নাই। আসলে তো এত টানা শিডিউলে থাকতে হয় যে 1 মাস টানা ক্যাম্প করা, এটা কোনো একটা টুর্নামেন্টের আগে বিশ্বকাপ ছাড়া এটা কঠিন হয়ে যায়। এবার ঘটনাচক্রে যেহেতু ইন্ডিয়া আসতেছে না, আমরা সেই সুযোগটা পাইছি এবং এবার ক্যাম্পটা কয়েকটা মাত্রা পাবে। আজকে থেকে যেমন ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে, এখানে শুরুতে তো রিপোর্টিং থাকবে, তারপর ফিটনেস টেস্ট থাকবে, এগুলো গদবাদা ব্যাপার। এরপরে স্কিল পারফরমেন্সের ক্যাম্পটা শুরু হবে। এই স্কিল পর্বে আমাদের সঙ্গে যোগ হচ্ছেন আমাদের একজন পাওয়ার হিটিং কোচ। পাওয়ার হিটিং কোচ হচ্ছে জুলিয়ান উড। পৃথিবীতে বলা যায় যে পাওয়ার হিটিং এর বস। ওনার প্রতিষ্ঠান বা ওনার শিষ্যরা ওনাকে বলে ব্যাট পাওয়ার গুরু। ফলে ব্যাটিং পাওয়ারের যে গুরু উনি, তাতে কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট পাওয়ার হিটিং কোচিং যে একটা আলাদা জিনিস, এটা পৃথিবীতে উনিই আমদানি করছেন এবং সেটা খুব বেশি দিন আগের কথা না। উনি সাবেক একজন কোচ। তো আমরা আজকে একটু জুলিয়ান উডের কার্যপদ্ধতি নিয়ে আলাপ করি যে জুলিয়ান উড আসলে পৃথিবীতে কি নতুন আনছেন, পাওয়ার হিটিংটা উনি কিভাবে শেখাবেন আমাদের ক্রিকেটারদের। এটাকে চাইলেই যে কাউরে পাওয়ার হিটিং করানো যায়? পাওয়ার হিটিং কোচটা তো এখন একটা ধারণা হিসেবে দাঁড়ায় গেছে। বেশ কয়েকজন পাওয়ার হিটিং কোচ পৃথিবীর বিভিন্ন দলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কাজ করতেছেন। জুলিয়ান তার ভেতরে সবচেয়ে বেশি কাজ করে। তো জুলিয়ান আসলে কিভাবে কাজ করে, কি থিওরি অ্যাপ্লাই করে, কি কি ট্রিক্স সে জায়গায় অ্যাপ্লাই করে, সেই জিনিসগুলো একটু ওর ওয়েবসাইট থেকে দেখে বা ওর দু একটা ইন্টারভিউ পড়ে ভিডিও দেখে যা বুঝলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে। দেখেন, জুলিয়ান উডের খবরটা যখন পড়লাম যে জুলিয়ান উড বাংলাদেশে পাওয়ার হিটিং কোচ হিসেবে আসতেছে, এর আগে দুবার বাংলাদেশেও কাজ করে গেছে। ন্যাশনাল টিমের সঙ্গে কখনো কাজ করেনি, একবার সিলেট দলের সঙ্গে কাজ করছে, একবার চিটাগাং দলের সঙ্গে কাজ করছে বিপিএল এর সময়। ফলে জুলিয়ান বাংলাদেশে কোনো নতুন ফেস না। তারপরে জুলিয়ানের খবরটা যখন পড়লাম তখন আসলে আমি একটু নস্টালজিক হয়ে গেছি যে এই সেই ক্রিকেট যেই দলে আলাদা কোনো কোচই থাকতো না একসময়। কদিন আগের কথা, এই 90-এর দশকের কথা বা 80-র দশকের কথা, যে সময় আলাদা কোনো কোচই থাকতো না। ম্যানেজার বা কোচ এরকম একটা লোক থাকতো, সে একাই দলকে ব্যাটিং শেখাতো, বোলিং শেখাতো, ফিটনেস ট্রেনিং করাতো, দলকে নক করাতো, ফিল্ডিং করাতো, সে খাবার ম্যানেজ করে দিত, সে বিমানের টিকিট কাটতো, সবই করতো। আমাদের গাজী আশরাফ হোসেন লিপুও এই ক্যারেক্টার প্লে করছেন, নিজে সবকিছু করছেন, ভিডিও অ্যানালিসিসের কাজও করছেন। তখন তো ভিডিও অ্যানালিসিসের সুযোগ ছিল না, হাতে একে অ্যানালিসিস করতেন। সেই ক্রিকেটটা আজকে কোথায় গেছে যে প্রত্যেকটা দলে এতগুলো করে স্পেশালিস্ট কোচ লাগতেছে, এবং তাই হওয়ার কথা। খেলাটার উন্নতি হচ্ছে, খেলাটা আরো বেশি বৈজ্ঞানিক হয়ে উঠতেছে। এবং ফুটবল যেমন এখন দেখেন না, ফুটবলের ছোট ছোট ব্যাপারের জন্য আলাদা কোচ থাকে, আলাদা মেন্টর থাকে। সেই জিনিসটা ক্রিকেটে চলে আসছে, পাওয়ার হিটিং কোচ বলে একটা জিনিস আসছে। এবং জুলিয়ান উড হচ্ছে নিজে এই জিনিসটা আবিষ্কার করছে। জুলিয়ান উড খুব মিডিওকর লেভেলের একটা ক্রিকেটার ছিল। মিডিওকর বললেও মনে হয় তার একটু বড় করা হয়, লোয়ার মিডিওকর। কাউন্টিতে বেশ কিছুদিন খেলছে, হ্যাম্পশায়ারে কয়েক বছর খেলছে, এছাড়া মূলত মাইনরেই বেশিরভাগ জীবনটা কাটাইছে। মিডিয়াম লেভেল একটা অলরাউন্ডার ছিল। 2006 সালে খেলা ছেড়ে দেয়। খেলা ছেড়ে দেওয়ার পরে শুরুতে কিছুদিন সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এসব জায়গায় ছোট ছোট দলে কোচিং করাছে, কারণ খেলা চলা অবস্থায় সে লেভেল 3 কমপ্লিট করে ফেলছিল। তার একটা নেকি ছিল, সে কোচিং এর দিকে যাবে। সে বিভিন্ন দলে কোচিং করাইতে গিয়ে একটা মজা আবিষ্কার করলো যে ততদিনে 2006, আপনি দেখেন তখন কিন্তু টি-20 চলে আসছে। 2006 তো ইন্টারন্যাশনাল টি-20 শুরু হয়ে গেছে। সে দেখলো যে ওয়ানডে খেলোয়াড়দের দিয়ে টি-20 খেলানো হচ্ছে এবং ওয়ানডে ব্যাটসম্যানদের দিয়েই বলা হচ্ছে তোমরা জোরে মারো, জোরে মেরে রান করো। মানে ওয়ানডেটা একটু জোরে জোরে খেললে কেমন যেন টি-20 হয়ে যায়, এরকম একটা ব্যাপার সে ফিল করতেছে। কিন্তু এখানে কি করার আছে, নতুন কি করার আছে টি-20তে যে আলাদা স্কিল দরকার, এটা তো সবাই বুঝতেছে। 2006 সালে কেউ আসলে পরিষ্কার না যে টি-20 কি হইতে যাচ্ছে। শুরুতে আমার মনে আছে অনেকে বলতো যে টি-20 খেলাটায় দুর্বল দলগুলো ভালো করবে। তখন একটা কনসেপ্ট ছিল যে ওভার যত কম হবে তত দুই দলের ব্যবধান কমে আসবে। কিন্তু আলটিমেটলি দেখা গেল কি, যে টি-20 আর টেস্ট হয়ে গেছে একরকম। সবচেয়ে বেশি স্কিলফুল যারা তারাই এখানে ভালো করবে। এবং সেই স্কিল সেটটা কি, একেবারে নিউ ব্র্যান্ড অফ স্কিল সেট। এইটা কিভাবে আসবে কেউ না ওই সময় বুঝে উঠতেছিল না যেটা কি করতে হবে। এই যে পরে অনেক কিছু আমরা দেখছি, এখানে উমর গুলরে একটা বড় কৃতিত্ব দিতে পারেন আপনি। পেস বোলারদের জন্য সে একটা সঠিক লাইন লেন্থ খুঁজে পাইছিল, যেটা কিন্তু এখনো পেস বোলাররা করে যাচ্ছে। লেগ স্পিনেও সেই জিনিসটা হয়েছে, অনেক কিছুতে হয়েছে।
কিন্তু ব্যাটিংয়ে এই বিপ্লবের পেছনে জুলিয়ানের একটা বিরাট অবদান আছে। আর সে কি করলো, সে চলে গেল আমেরিকায়। সে ক্রিকেট খেলার কোচিং বাদ দিয়ে সে 3 বছরের জন্য আমেরিকায় চলে গেল। কেন গেল? কোচিং করাইতে। 2006 সালে আমেরিকায় তো কিছু নাই। সে গেল কোচিং শিখতে। সে গিয়ে ওখানে একটা বেসবল দলের সঙ্গে যুক্ত হলো। রীতিমতো ওই দলের একজন কোচের সহকারী হিসাবে সে ওখানে বেশ কিছুদিন কাজ করলো। তাতেও সে সন্তুষ্ট হলো না। এরপরে সে দেখেন, এই আমেরিকায় কিন্তু এই কালচারটা, এই যে প্রাইভেট কোচিং ক্রিকেটে আসছে এখন, যে পার্সোনালি বিভিন্ন খেলোয়াড় কোচ নিয়োগ দেয়, দিয়ে তার আন্ডারে 3 মাস 6 মাসের কাজ করে। কিন্তু আমেরিকা বেসবলে এটা কিন্তু পুরনো কালচার, বহু পুরনো। ওরকম এক প্রাইভেট কোচ আমেরিকার সম্ভবত টপ র্যাঙ্ক বেসবল কোচ তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করে দিল। কেন? সে একটা জিনিস অস্ট্রেলিয়ায় বসেই দেখছে, অস্ট্রেলিয়ায় তো কম বেশি বেসবল আছে। সে দেখছে যে এই যে বেসবলের যে হিটিং, বেসবলের যে নর্মাল হিটিং, এটাকে যদি কোনোভাবে ক্রিকেটে আনা যায়, টি-20তে আনা যায়, তাহলে এইটা হয়ে যেতে পারে ক্রিকেটের ওই সেই নতুন স্কিল সেট ব্যাটসম্যানদের জন্য। হ্যাঁ, বেসবল নিয়ে এর আগে অনেকেই ভাবছে। আমার মনে আছে অ্যাডাম গিলক্রিস্ট বেসবল প্র্যাকটিস করতেন যাতে জোরে মারতে পারেন, এবং অ্যাডাম গিলক্রিস্ট বেসবলারদের কাছ থেকে আরেকটা জিনিস শিখছিলেন, যে গ্লাভসের ভেতরে স্কোয়াশ বল ঢুকায় সেটা দিয়ে ব্যাটিং করা, ওতে বাড়তি পাওয়ার পাওয়া যায়। তারপরে আমাদের জন্টি রোডস, অনেকেই বেসবল থেকে কিছু নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু টোটালি বেসবলের টেকনিক, তারপরে বেসবলের ফিজিক্যাল স্ট্যান্স, বেসবলের শারীরিক যে অবস্থান, এই সব কিছুকে একটা মিক্স করা, ক্রিকেটের সঙ্গে ব্লেন্ড করা, এটা জুলিয়ানের আগে কারোর মাথায় আসে নাই। জুলিয়ান ওখানে যে টাইমটা কাটায় সে বুঝলো যে বেসবল থেকে অনেক কিছু নেওয়ার আছে। প্রথমত উনি একটা ইন্টারভিউতে এর মাঝে বলতেছিলেন যে উনি কোচ হিসাবে যেটা দেখছেন, কোচিং তো লম্বা সময় করেছেন, 3-4 বছর কোচিং করেছেন, এবং সার্টিফাইড কোচ, লেভেল 3 কোর্স করা কোচ। উনি বুঝছেন, উনি খেয়াল করছেন যে ক্রিকেটের হিস্ট্রি এরকম যে ক্রিকেটে ব্যাটসম্যানরা খেলে মূলত কাঁধ এবং হাতের শক্তি দিয়ে। তারা যে পাওয়ারটা জেনারেট করে ওটাই আসলে বিউটিটা তৈরি করে এবং ক্রিকেটকে বেসবল থেকে আলাদা করে। কিন্তু বেসবলের ব্যাপারটা পুরো আলাদা। বেসবলের শক্তিটা জেনারেট হয় মূলত বডির নিচের অংশ থেকে। তারা যে শক্ত করে দাঁড়ায়, যেটাকে বেস বলে, বেসবলের যে বেসটা ব্যাটসম্যানদের, ওই বেস থেকে শক্তি শুরু হয়। এরপরে কোমর শক্তি জেনারেট করে, পায়ের পেশি শক্তি জেনারেট করে, ওপরের অংশে আস্তে শক্তিটা কনভার্ট হয়। পুরো ব্যাপারটা যারা আসলে এই যে বায়োমেকানিক টেকানিক বোঝেন তারা ভালো বলতে পারবেন। দেবব্রতর মতো মূর্খ মানুষ এটা আপনারা বুঝায় বলবে এটা নিশ্চয়ই আশা করেন না, কিন্তু মূল ব্যাপার এটা যে ক্রিকেটে এর আগ পর্যন্ত পুরো শক্তিটার ম্যাক্সিমামটা জেনারেট হতো কাঁধ এবং হাত থেকে। কিন্তু বেস বোলারদের শক্তিটা, বেসবলের ব্যাটসম্যানদের শক্তিটা জেনারেট হয় লোয়ার পার্ট থেকে। এই যে জিনিসটা, এই জিনিসটাকে উনি ক্রিকেট ব্যাটিংয়ে মিক্স করার চেষ্টা করলেন এবং খুব সফলভাবে এটা মিক্স করে ফেললেন। রাতারাতি দেখা গেল যে ওনার সঙ্গে যারা টুকটাক কাজ করতেছে, উনি পরীক্ষামূলকভাবে কয়েকজন মিড লেভেল ক্রিকেটারের সঙ্গে কাজ করলেন। দেখা গেল যে রাতারাতি তাদের স্কিলের একটা হিউজ উন্নতি হয়েছে, হিউজ। মানে নর্মালি তারা এখন যে হিট করতেছে সে বলগুলো গ্যালারি বাইরে চলে যাচ্ছে। কারণ হচ্ছে উনি ওই যে ওই থিওরিগুলো অ্যাপ্লাই শুরু করছেন। ফলে জুলিয়ান উড আসলে পৃথিবীর প্রথম পাওয়ার হিটিং স্পেশালিস্ট কোচে পরিণত হলেন। এবং সেখানে জুলিয়ান উড নিজেও অনেক কিছু আবিষ্কার করলেন। আমি ওনার ভিডিওগুলো দেখতেছিলাম যে বেশ শক্ত করার জন্য পায়ে শক্ত কাঠের মতো জুতো পরায় দিচ্ছেন। মানে জুতোর নিচে আমরা যেরকম স্পঞ্জ স্যান্ডেল পরি না, ওরকম একটা স্যান্ডেল বানাইছে। ওই স্যান্ডেলটা ইটের মতো ওজনদার স্যান্ডেল। ওই স্যান্ডেল পরে ব্যাট করতে হবে, এই কাজ সে করাচ্ছে। এই যে এখন সে শ্রীলঙ্কা দলরে ট্রেনিং করাচ্ছে, ওখানে বোধহয় 3 সপ্তাহ ক্যাম্প করতেছে। শ্রীলঙ্কা দলের ভিডিও দেখলাম যে তরুণ তরুণ খেলোয়াড়কে ওই স্যান্ডেল, মানে ওটাকে স্যান্ডেল বলা ঠিক হবে, ওরকম ভারী জিনিস, যাই হোক ওরকম একটা স্যান্ডেল সদৃশ্য জিনিস ওইটা দিয়ে নেটে পাঠিয়ে দিচ্ছে যে এইটা পরে ব্যাট করো। এখন কি হয়, ক্রিকেটে তো ফুটওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ। ক্রিকেটে তো কথায় কথায় আপনি পা গান পিছান না। বেসবলের থিওরি বলতেছে যে আপনি বেশ শক্ত রাখেন, আপনি জায়গায় দাঁড়ায় চালান। মানে দেখেন সেই ম্যাথু হেডেন বা সেভাগের থিওরিটা এখানে আবার চলে আসতেছে, যে বেশ শক্ত করে পিটান, হ্যান্ড আই কোঅর্ডিনেশন দিয়ে পিটান, তাহলে বেশি দূর পাঠাইতে পারবেন এবং দ্রুত বলটারে পাঠাইতে পারবেন, বেশি শক্তি দিতে পারবেন। এই কাজটা করাচ্ছে। এবং আরেকটা কাজ যেটা দেখলাম সে মুখেও বলছে বা ইয়েতেও তার ভিডিওতেও দেখলাম, সেটা হচ্ছে ভারী ব্যাট।
হিউজ ওজনদার ব্যাট, মানে আমার দেখে যেটা মনে হলো নর্মালি আমাদের ব্যাটসম্যানরা যে ব্যাট নিয়ে খেলে তার থেকে 5-6 গুণ ওজনের ব্যাট হবে, প্রায় লোয়ার ব্যাটের মতো ওজনদার। মানে যাদের হাতে ধরায় দিচ্ছে তরুণ তরুণ ব্যাটসম্যান, তো ওদের জীবন বেরোয় যাচ্ছে ওই ব্যাট উঁচু করতে। ওই ব্যাট দিয়ে প্র্যাকটিস করতেছে এবং ওই ব্যাট দিয়ে আবার মারতে হচ্ছে ভেজা বল। বল দীর্ঘক্ষণ ধরে পানির মধ্যে ভিজায় রাখতেছে, ওজন বেড়ে যাচ্ছে। ফলে বল আর ব্যাটের দুটোরই ওজন এত বাড়তেছে যে ওই বলটা 30 গজ পার করাতেই জান বের হয়ে যায়, এত পাওয়ার জেনারেট করা লাগতেছে হাত দিয়ে। ওইটুক পাওয়ার হাত দিয়ে জেনারেট হবে না, অত পাওয়ার হাত দিয়ে জেনারেট হবে না। তখন পুরো শরীর থেকে, লোয়ার পার্ট থেকে আসলে পাওয়ারটা আনতে হচ্ছে। এগুলো ট্রিক্সের কথা বললাম, প্র্যাকটিসের কথা বললাম, এর জন্য সে নিশ্চয়ই আরো অনেক কৌশল প্রয়োগ করে। সব নিশ্চয়ই সে তার ওয়েবসাইটে, ও তার একটা সুন্দর ওয়েবসাইট আছে, ওইটা পরে বলতেছি, সব নিশ্চয়ই সে ওপেন করে রাখবে না, তাহলে তো দৌড়বে তো পাওয়ার হিটিং কোর্স হয়ে যাবে। তো যাই হোক, সেই কৌশলগুলো করে সফলতা পাইছে। সফলতা না পাইলে জুলিয়ান উড তো এই পর্যন্ত আসতে পারতো না। আপনি যদি শুধু প্রাইভেট কোচিং এর কথা বলেন তাহলে পৃথিবীর এই মুহূর্তে বড় বড় পাওয়ার হিটার যারা আছে, ধরেন কার্লোস ব্রাথওয়েট, বেনি হাওয়েল, অ্যালেক্স হেলস, পৃথ্বী শ, স্যাম বিলিংস, আপনি প্রচুর নাম পাবেন গত কয়েক বছরে যারা ব্যক্তিগতভাবে নিজেদেরকে অনেক উপকৃত করছে এই ট্রেনিং নিয়ে। ইয়ের সঙ্গে, জুলিয়ানের সঙ্গে দেখা গেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ কোর্স করে এদের অনেকের টেস্টিমোনিও পাবেন ওদের ওয়েবসাইটে। ব্রাথওয়েটের ওখানে কথা শুনতেছিলাম, বা আমাদের বেনি হাওয়েলের কথা শুনতেছিলাম, আমাদের বললাম কারণ রংপুরে খেলছে বলে। ও বেনি হাওয়েল টেস্টিমোনিটা দিছে আবার হচ্ছে রংপুরের ড্রেসিং রুমে দাঁড়ায়, ওটা খুব মজা লাগতেছিল। তো যাই হোক, এরা প্রত্যেকে একটা জিনিস বলছে যে তার সঙ্গে শর্ট কোর্স করেও খুব উপকৃত হয়েছে, এবং সেটা হচ্ছে তার এই যে বেসবল টেকনিকের কারণে। এই জিনিসগুলো সে আমদানি করছে, পরে কিন্তু এই জিনিসটা ওয়ার্ল্ড ওয়াইড আরো অনেকে করতেছে। এবং মজার ব্যাপার কি জানেন, আমরা 2020 সাল থেকে এই পাওয়ার হিটিং কোচ আনি আনি একটা ভাবের মধ্যে ছিলাম। প্রথম আলোচনায় আসছিল কিন্তু এই জুলিয়ান উড। উড তখনও এত বিখ্যাত হয় নাই। উড তো শুরুর দিকে যখন এই সিস্টেমগুলো আবিষ্কার করলো, আচ্ছা ওর এই সিস্টেমগুলো কিন্তু পেটেন্ট করা, একেবারে ওর যেগুলো নিজস্ব আবিষ্কার, এগুলো চাইলেও অন্য কেউ কপি করতে পারবে না, কপি করলে মামলা হয়ে যাবে। ওর এই সিস্টেমগুলো সব নিজের পেটেন্ট করা। যখন এগুলো আবিষ্কার করলো তখন ওকে রাতারাতি কে বড় চাকরি দেবে। ফলে শুরুর দিকে মাইনর কাউন্টিতে কাজ করছে, পরে কাউন্টির বড় দলগুলোতে কাজ করছে পর্যায়ক্রমে, এরপর পিএসএল এর দলে কাজ করছে, শেষ পর্যন্ত ও মূল খ্যাতিটা পাইছে বিগ ব্যাশে কাজ করে। বিগ ব্যাশে কাজ করে ও রীতিমতো ঝড় তুলে দিছে যে ওর সঙ্গে যে কাজ করে সে আগের চেয়ে ভালো মারে। এই যে ব্যাপারটা, এই জিনিসটা ওরে খুব নাম এনে দিছে। আর এখন তো প্রাইভেট কোচ বা শর্ট টার্ম কোচ হিসাবে জুলিয়ান উড বোধহয় পৃথিবীর সবচেয়ে ধনী কোচদের একজন। ওই যে বলতেছিলাম যে ওর একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটায় আপনি চাইলে ঘরে বসে ওখানে কোর্স কিনে, মানে বোধহয় 29 পাউন্ড পে করতে হয়, 29 পাউন্ড পে করে আপনি হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে কোর্স করতে পারেন। ও কিছু রেডি জিনিস আপনাকে পাঠাবে, এরপরে আপনি আপনার ভিডিও পাঠালে ও আবার আপনার সঙ্গে ওই লাইভ ভিডিও কলে এসে আপনাকে বুঝায় বলবে যে আপনার জন্য কি করতে হবে। ও কাস্টমাইজ করে আপনাকে বলে দিবে আপনার কি কি করতে হবে। আপনারাও চাইলে যে কেউ জুলিয়ান উডের কোচিং কিনতে পারেন, সেই সুযোগ আছে। মানে ও এটাও করায়। আবার ওর একটা, জুলিয়ান উডের একটা একাডেমিও আছে, JWC বা এরকম কি একটা একাডেমি আছে, সেখানে শুধু পাওয়ার হিটিং না, সেখানে একদম বাচ্চাদেরকে ট্রাডিশনাল কোচিং থেকে শুরু করে পাওয়ার হিটিং সবই শেখানো হয়। কিন্তু ওখানে ওর ওয়েবসাইটে বলতেছে যে এটা 8-10টা একাডেমির মতো না, এখানে বাচ্চাদের ছোটবেলা থেকেই নতুন ক্রিকেটের সঙ্গে পরিচিত করা হয়। এইটা আমি একটু বুঝতে পারলে ভালো হতো যদি ওই একাডেমিতে গিয়ে দেখতাম যে ওরা আসলে বাচ্চাদের নিয়ে কি করে। কারণ ওদের ওখানে বিস্তারিত বলা নেই, বলা আছে যে ওরা আসলে যে ধরনের কোচিং করায় এটা ঠিক ট্র্যাডিশনাল বাচ্চাদের কোচিং না, এটা আরো আনন্দদায়ক, আরো বিনোদনদায়ক কোচিং। 2020 সালের দিকে জুলিয়ান উড একবার বাংলাদেশে আনার কথা হয়েছিল। তখন আমি নিউজ ঘোটাঘুটি করতে গিয়ে দেখলাম, আর ওইটা আমি মোটামুটি রিকলও করতে পারি যে ওই সময় পাওয়ার রেটিং কোর্স নিয়ে প্রচুর কথা হচ্ছিল। আমার কেন যেন মনে পড়ে, আমি খুব খুঁজলাম, এই লেখাটা পেলাম না। ওই সময় মনি ভাই, মানে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ, কার সঙ্গে যেন কথাবার্তা বলে, ইন্টারন্যাশনাল কোনো একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে পাওয়ার হিটিং কোচিং কি জিনিস এটা নিয়ে একটা স্টোরি করছিল। এটা পড়তে পারলে ভালো হতো, খুঁজে পেলাম না। আজকাল তো এই পুরনো লেখা খুঁজে পাওয়া আবার কঠিন। কিন্তু ওই সময় জুলিয়ান উডকে আর আনা হয় নাই। ওকে বাংলাদেশ টিমে না আসলেও ও বাংলাদেশে 2 দফা কাজ করছে, যেটা আগেই বলছি যে চিটাগাং দলে কাজ করছে, সিলেট দলে কাজ করছে। কোনো দলেই ওর যে খুব বেশি আসর পড়ছে এই দাবি করা যাবে না। আর যে সময় যে দলে কাজ করছে ওই দল অনেক রান করতে পারছে, অনেক 4 ছক্কা মারতে পারছে, এটা না, তা না। তবে হ্যাঁ, প্রভাব পড়ছে।
প্রভাব যে পড়ছে এটা নিয়ে আমি আফিফ হোসেন ধ্রুবর কিছু কথাবার্তা পড়তেছিলাম। আফিফ হোসেন ধ্রুব বলতেছিল, সে তখন সিলেট দলে, সিলেটে জুলিয়ান উড কাজ করতেছে। আফিফ হোসেন ধ্রুব বলতেছিল যে জুলিয়ান উড 8-10টা কোচের মতো না। দেখেন ধ্রুব এটা বলার অথরিটি কেন রাখে? আমরা একবার এর মাঝে পাওয়ার রেটিং কোচ নিয়োগও দিছি ন্যাশনাল টিমে। সেটা ছিল হচ্ছে এই যে মর্নে মর্কেল আছে না, মর্নে মর্কেলের একটা অলরাউন্ডার ভাই ছিল, মনে আছে? অ্যালবি মর্কেল। অ্যালবি মর্কেল হচ্ছে পরে পাওয়ার হিটিং কোচ হয়েছে। এখন তো অনেক পাওয়ার হিটিং কোচ দুনিয়া জুড়ে। সেই পাওয়ার হিটিং কোচ হিসেবে আমরা মর্কেলরে নিয়োগ দিছিলাম এবং আফিফ সম্ভবত ওর কোচিং পাইছে। পরে আফিফ ফলে ভালো কম্পেয়ার করতে পারছে, নাম ধরে কম্পেয়ার করে নাই, কিন্তু আফিফ বলতেছিল যে এই জুলিয়ান উডের বিশেষত্ব হচ্ছে সে শুধু পাওয়ার হিটিং করায় না, শুধু পাওয়ার হিটিং প্র্যাকটিস করায় না, সে স্কিল হিটিংও করায়। এই জায়গাটা হচ্ছে জুলিয়ান উডের বিশেষত্ব। এবং আমি ওর একটা ইন্টারভিউ করতেছিলাম, এতক্ষণে আসলে যা বলবো বলে শুরু করছিলাম সেই জায়গাটা মনে আসছি যে বাংলাদেশ দলে ওর কাজটা কি। ও কিন্তু বিশ্বাস করে না যে পাওয়ার হিটিং করতে গেলে আপনাকে ওয়েস্ট ইন্ডিয়ান হইতে হবে, মানে তাইলে তো আর ওর কোনো কাজ থাকে না। যে যদি শুধু দেহটাই শেষ কথা হয় যে আপনার 6.5 ফিট উঁচু হইতে হবে, আপনার 2.5 ফিট চড়া হইতে হবে, আপনার থাই মাসলগুলো হইতে হবে একদম সিংহের মতো, তাহলে আপনি ছক্কা মারতে পারবেন। এখন তাই যদি হয়, বাবা আমার তো সেরকম কেউ নাই বাংলাদেশে, তোমার আইনে আমার কি হবে? না, ওর থিওরি এটা না। ওর বক্তব্য যে যারা ওরকম শরীরের অধিকারী নৃতাত্ত্বিকভাবে, তারা তাদের শরীরের পাওয়ার দিয়ে কথা বলবে, ওটাই শেষ কথা। তাদের জন্য হয়তো কিছু টুইক, কিছু টুইস্ট, কিছু ট্রিক্স শেষ কথা। কিন্তু যারা পৃথিবীতে এরকম দেহের অধিকারী না, এরকম তো প্রচুর ক্রিকেট দল আছে যারা এরকম বিশাল দেহের অধিকারী না, বিশেষত আমাদের সাবকন্টিনেন্টের দলগুলো। তার মধ্যে আমাদের বা শ্রীলঙ্কার অবস্থা তো আরো খারাপ। মানে ভারত পাকিস্তানে তো পাঞ্জাব টাঞ্জাব ওইসব এলাকা বা পাখতুন টাখতুন ওইসব এলাকা থেকে কিছু বিশাল দেহি লোক পাওয়া যায়, ফলে তারা চাইলে হয়তো ওদের ধরে এনে এনে পাওয়ার হিটিং করাইতে পারে। আমাদের তো একদমই সেই সুযোগ নেই। আমরা তো সবই হয় এই দেবব্রতর মতো আকাইম্মা বিশাল বডির অধিকারী, বিশাল মোটা আর কি, কোনো কাজের না। আর না হলে অত্যন্ত দুর্বল দেহ, বা চাই যে আমরা 6 ফিট পার হই না বেশিরভাগ, দেহ ক্ষীণজীবী, এরকম মানুষরা শক্তি দিয়ে কিভাবে জয় করবে? না, এদের জন্যই সে আসলে মূল থিওরিগুলো নিয়ে আসছে এবং এদেরকে টার্গেট করে সেই কাজগুলো করে। সেটা কি? সেটা হচ্ছে যে যে কাজটা ক্রিস গেইল করবে শক্তি দিয়ে, ক্রিস গেইল চোখে দেখবে, হাত চালাবে, মানে যেটাকে বলে হ্যান্ড আই কোঅর্ডিনেশন, আর হচ্ছে শরীরের শক্তি। আর যেটা আফিফ হোসেন ধ্রুবকে করতে হবে বা আমাদের লিকে তানজিদ তামিমকে করতে হবে, সেটা হচ্ছে ওইটার সঙ্গে নানা রকম কৌশল মিক্স করা। এই কৌশলগুলো কি? কৌশল হচ্ছে যে আপনি পায়ের শক্তি কিভাবে হাতে আনবেন। আপনার যেহেতু অলরেডি দেহ বিশাল শক্তি না, ফলে আপনাকে নানা রকম কৌশল করে শরীরের নানা জায়গার শক্তিকে হাতে এনে সেটা দিয়ে ব্যবহার করতে হবে। আপনি ঠিক কোন সময় হিট করলে ওই যে বেসটা কিভাবে শক্ত করবেন, বলটাকে কোন জায়গা থেকে হিট করলে আপনার জন্য সবচেয়ে সহজ হবে ছক্কা মারা, এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের জন্য ট্রিক্স। মানে উনি বলতেছেন যে কৌশল ওই গ্যাপটা কমায় দেবে। আপনি যে নানা রকম ট্রিক্স শিখবেন, নানা রকম প্র্যাকটিস করবেন, অভিনব প্র্যাকটিস, তার পেটেন্ডেন্ট প্র্যাকটিস, এইগুলো আসলে দেহের শক্তির যে ব্যবধানটা ক্রিস গেইলের সঙ্গে আমাদের তানজিদ তামিমের, ওই ব্যবধানটা কমায় দেবে। সে বলতেছে যদি প্রপারলি কেউ তার দেহের সত্যিকারের যে শক্তিটা আছে সেটাকে পুরোটা ইউজ করতে পারে এবং মেধাটা খাটাইতে পারে, মেধা খাটায় যদি চাতুর্যের সঙ্গে শর্ট করতে পারে, তাহলে আসলে ওই সর্বোচ্চ শক্তিমান লোকের পক্ষেও যেরকম ছক্কা মারা সম্ভব, এই দুর্বল শক্তির লোকের, তথাকথিত দুর্বল শক্তির লোকের পক্ষেও একই রকম ছক্কা মারা সম্ভব। এটাকে সে বলে স্কিল হিটিং। এই স্কিল হিটিং জিনিসটা সে হচ্ছে বলতেছে যে পাওয়ার হিটিং এর থেকে সামথিং ডিফারেন্ট। মানে সে শুধু পাওয়ার হিটিং এর একগাদা পেটেন্ট করে বসে আছে তা না। সে যাদের পাওয়ার হিটিং এর দরকার নাই বা যারা পাওয়ার হিটিং এর উপযুক্ত না, যে শুধু জোরের সঙ্গে মারবো, ওটা তো বাংলাদেশের জন্য হবে না। তাদের জন্য তার স্কিল হিটিং বেশ কিছু ট্রেনিং আছে, যেটা সে শ্রীলঙ্কায় করাচ্ছে। এবং এই জায়গায় জুলিয়ানের যতগুলো ইন্টারভিউ আমি দেখলাম বা পড়লাম, ও খুব গুরুত্ব দিচ্ছে হচ্ছে সাইকোলজিরা। যে প্রথমত মনে মনে নিশ্চিত থাকা যে আমি ছক্কা মারতে পারি এবং দ্বিধা ঝেড়ে ফেলা। সে বলতেছে যে আমি ক্রিকেটার হিসাবে এবং ট্র্যাডিশনাল কোচ হিসাবে যতদিন কাজ করছি, আমি দেখছি যে বড় শট করার ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে দুনিয়া জয়রা সব ব্যাটসম্যানদের, সেটা হচ্ছে ডিলেমায় ভোগা, দ্বিধাদ্বন্দ্বে ভোগা। এদিক যাব না ওদিক যাব, এই পাশ থেকে ছক্কা মারবো না এই পাশ থেকে চার মারবো। এই যে প্রত্যেকটা বলে 7-8টা অপশন থাকে, সে বললো যে অপশন কমায় আনা হচ্ছে আমার একটা বড় কাজ।
সাইকোলজিক্যালি যদি আমি তার অপশন কমায় আনতে পারি যে তোমার এটাই করতে হবে, নির্দিষ্ট কিছু ডেলিভারিতে তুমি আগে থেকে ঠিক করবা। এবং এই যে আমরা পূর্ব নির্ধারিত প্রিমেডিটেটেড শটকে নিন্দা করি, সে বলতেছে সবসময় প্রিমেডিটেটেড শট নিন্দা না, অনেক সময় প্রিমেডিটেটেড শটই আসলে আপনাকে বাঁচায় দিবে, আপনি বেটার শট করতে পারবেন। তা না হলে আপনি যদি শেষ মুহূর্ত পর্যন্ত দোল্লা চলে থাকেন না, তাহলে হাফ হার্টেড শট খেললে বিপদে পড়ে যাবেন। যাই হোক, এগুলো নানা রকম ব্যাপার আছে। আবার সে বলতেছে যে কেউ যদি তার জন্য একবার প্রত্যেকটা শটেই আগে ঠিক করে রাখে কি করবো, তাইলে আবার সে শেষ। ফলে কোন সময় কোনটা করতে হবে এগুলো শেখানোর জন্যই তো সে আসবে। সব তো ওই যে আবার বলি, সব তো বলে দেবেন না, কিন্তু এই জায়গাগুলো নিয়ে কাজ করবে। সেখানে সে আরও দুটো জিনিস, ওই যে একটা যেটা বললাম সাইকোলজিটা খুব গুরুত্বপূর্ণ, এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও খুব ভালো একটা কাজ করতেছে যে ও এসে কাজ করে যাওয়ার পরপরই বা ও থাকা অবস্থায় একজন মনোবিদ যোগ দিচ্ছেন আমাদের ক্যাম্পে। মানে ও সাইকোলজির যে জায়গাগুলো প্লেয়ারদের বলে যাবে বা ম্যানেজমেন্টকে বলে যাবে, ফিল সিমন্সকে বলে যাবে যে দেখো এই জায়গাগুলো নিয়ে তোমার কাজ করতে হবে। আমি তো টেকনিকগুলো বলে গেলাম, ট্রিক্সগুলো বলে গেলাম, এখন তোমাকে কাজ করতে হবে যে ওরা যেন দ্বিধাহীনভাবে এই শটগুলো করতে পারে, নির্ভয়ে এই শটগুলো করতে পারে। দেখেন কদিন আগে ছক্কা নিয়ে একটা কন্টেন্ট করলাম, সেখানে কিন্তু এই কথাগুলো সোহেল ভাইও বলতেছিল। মানে কোচ মাত্রই ব্যাপারগুলো বোঝে যে সব টেকনিক ট্যাকটিক্সের ওপরে হচ্ছে মন, সাইকোলজি, যে মনটারে দ্বিধামুক্ত করতে হবে, ভয় মুক্ত করতে হবে, তাহলে আসলে পাওয়ার হিটিং করা অনেক সহজ হয়ে যায়। সেই কাজগুলো করতে হবে। আরেকটা জিনিস আমার খুব ভাল লাগছে ওর ওর কথার একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে অনেকেই মনে করেন যে পাওয়ার হিটিং বলেন, সিক্স হিটিং বলেন, স্কিল হিটিং বলেন, যাই বলেন, টি-20 মানে প্রত্যেকটা বলে বোধহয় আমার শুধু ছক্কা বা চারই মারতে হবে। এই যে রান বের করা, মানে রানিং বিটুইন দ্য উইকেট রাখা বা ফিল্ডিং এর গ্যাপ খুঁজে বের করা, এই জিনিসগুলা ক্লাসিক হলেও এই জিনিসগুলা হারায় যাবে না কখনো। সে দারুণ একটা ইন্টারভিউ দিচ্ছিল, এটা সম্ভবত বিবিসিকে একটা ইন্টারভিউতে সে বলতেছিল যে অনেকে মনে করেন যে টি-20 এই জামানায় স্কিল সেট যেহেতু নতুন লাগতেছে, পুরনো কোনো কিছুর আর দরকার নেই। সে বলতেছে যে কত বড় একটা ভুল ধারণা, যে আমি যদি প্রপারলি গ্যাপই বের না করতে পারি তা আমার শুধু শক্তি দিয়ে জীবনেও আমি পারবো। কয়বার ছক্কা মারবেন আপনি? 120 বলের ইনিংসে আপনি কয়টা বল ভাগে পাবেন এবং কয়টা বলে ছক্কা মারতে পারবেন? এটা কি হয় শুধু ছক্কা দিয়ে আপনি টিকে থাকবেন? শুধু ছক্কাও যদি আপনি মারেন, তাও তো আসলে আপনার জোন জানতে হবে যে আমার গ্যাপটা কোথায়। আর চার মারার ক্ষেত্রে, সিঙ্গেল নেওয়ার ক্ষেত্রে, ডাবলস নেওয়ার ক্ষেত্রে আপনার তো গ্যাপ জানতেই হবে। প্রত্যেকটা গ্যাপ খুঁজে বের করা, আপনার স্ট্রেংথ অনুযায়ী কোনটা আপনার জন্য পারফেক্ট গ্যাপ, ফিল্ডিংয়ের কোন গ্যাপটা আপনি ইউজ করবেন, এগুলো যদি না জানেন, শুধু জোরের উপর টিকে থেকে আপনি পারবেন না, জীবনেও পারবেন না। মানে আমি এতগুলো কথা কেন বললাম, এই কথাগুলো বললাম হচ্ছে যে পাওয়ার হিটিং কোচ বলতে আমাদের এখানে একটা, মানে আমার অন্তত পার্সোনালি একটা ধারণা ছিল যে সে বোধহয় আসতেছে শুধু বুনো শক্তি আমদানি করার জন্য, যে সবাইকে আমাদের দুর্বল দেহি তানজিদ তামিম থেকে শুরু করে আমাদের শামীম বা আমাদের সবল শক্তির কে আছে এই টিমে মনে নাই, ও আচ্ছা জাকের আছে, জাকের খুব তাগড়া তগড়া মানুষ, সবাইকে সে এক সাচে ফেলবে, এই বোধহয় পাওয়ার হিটিং কোচের কাজ না। এই জায়গাটায় জুলিয়ানের ইন্টারভিউগুলো আমার আশ্বস্ত করছে, সে ক্রিকেটকে ক্রিকেটের জায়গা থেকে দেখতে চায়, সাইকোলজিকে সাইকোলজির জায়গা থেকে দেখতে চায়, পাওয়ারকে পাওয়ারের জায়গা থেকে দেখতে চায়। আমি জানি না মাত্র 3 সপ্তাহের ক্যাম্প কতটাই ইফেক্টিভ হবে, তবে ও সব জায়গায় এরকম ছোট ক্যাম্পই করায়, দীর্ঘমেয়াদে কোথাও চাকরি করে না, শুধু বোধহয় বিগ ব্যাশে আর পিএসএল এ সিজন জুড়ে চাকরি করে, মাঝে 2 বছর ইয়েতে চাকরি করছে, আমাদের বিপিএল এ চাকরি করছে। লম্বা মেয়াদে মনে হয় না বাংলাদেশ অফার দিলেও সে চাকরি করবে। ওই ছোট ছোট ক্যাম্প করে, তাতেই অনেকে অনেক উপকৃত হয়। এখন দেখা যাক আমরা কতটা উপকৃত হই। যদিও আবার পাওয়ার হিটিং কোচের বিরোধিতা করার লোকেরও পৃথিবীতে অভাব নাই। যেমন আমাদের এক সময়ের লম্বা সময়ের কোচ, পরে আমাদের একাডেমির দায়িত্বে ছিলেন জেমি সিডন্স, তিনি মনে করেন পাওয়ার হিটিং কোচ একটা বুয়া জিনিস। তিনি মনে করেন যে প্রপারলি ট্রেনিং করানো গেলে প্রপার ব্যাটিং কোচই আসলে যথেষ্ট পাওয়ার হিটিং শেখানোর জন্য। যাই হোক, এসব তর্ক বিতর্ক থাকবে, যত বেশি আধুনিক প্রযুক্তি, আধুনিক রোল আসবে পৃথিবীতে, তত বেশি এসব তর্ক বিতর্ক থাকবে। এখন দেখি আমরা জুলিয়ান উড তার নামের প্রতি সুবিচার করতে পারে কিনা, সে আসলে পাওয়ার গুরু হিসাবে আবির্ভূত হইতে পারে কিনা, সে অপেক্ষায় থাকি। পরীক্ষার রেজাল্টটা তো বোঝা যাবে এশিয়া কাপে, ও না এর মধ্যেই বোঝা যাবে, কারণ ক্যাম্পের অংশ হিসাবেই তো আমরা একটা 3 ম্যাচ সিরিজ খেলতেছি নেদারল্যান্ডের বিপক্ষে। এখন দেখা যাক নেদারল্যান্ডের বিপক্ষে আমরা জুলিয়ানের কিছু কৌশল প্রয়োগ করে দিতে পারি কিনা। জুলিয়ানের জন্য শুভকামনা থাকলো, ন্যাশনাল টিমের সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন।